আজকের এই ক্লাসটি তাদের জন্য যাদের অঙ্কে ভীতি, যাদের অঙ্ক করতে ভালো লাগে না। যারা বিষয়টা কি, আজকের ক্লাসের পর আপনার যে তিনটে জিনিসের পরিবর্তন হবে সেটা হচ্ছে অঙ্কের ভীতি দূর হবে, নাম্বার 2 অঙ্কের একটা বেসিক তৈরি হবে, নাম্বার 3 অঙ্ক করতে ভালো লাগবে। গ্যারান্টি আমি দিচ্ছি। আপনি শুধু আমার সাথে থাকবেন মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমি আপনার অঙ্কের পুরো বেসিক গড়ে দিব, অঙ্কের প্রতি ভালোবাসা জন্মাবো, গ্যারান্টি দিচ্ছি। প্রথম থেকে দেখুন, আমরা শুরুটা করব একেবারে জিরো লেভেল থেকে, অর্থাৎ অঙ্কে আপনার কোনো ধারণা নেই, এই লেভেলটা থেকে শুরু হবে। প্রথমেই যে অঙ্ক কি, হোয়াট ইজ দ্য ম্যাথ, অঙ্ক কি বা অঙ্ক কাকে বলে। অঙ্ক হচ্ছে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে 10টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করে আমরা সকল গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, এই 10টি চিহ্ন বা প্রতীককেই বলা হয় অঙ্ক। তাহলে অঙ্ক কেবলমাত্র পৃথিবীতে কয়টি? 10টি। আর যা কিছু আমরা দেখি সবগুলো হচ্ছে সংখ্যা। এখন এই অঙ্ককে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? অঙ্ককে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগগুলো রয়েছে? নাম্বার 1, এইটাকে আমরা বলছি 0, এটা হচ্ছে সহকারী অঙ্ক। 0কে আমরা বলছি সহকারী। আর বাদবাকি যারা রয়েছে তাদেরকে আমরা বলছি সার্থক অঙ্ক। এদেরকে আমরা কি বলছি? সার্থক অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে কেন এগুলো সার্থক অঙ্ক আর কেন 0 হচ্ছে সহকারী অঙ্ক? আমি যদি এখানে 7 লিখি, আমি 7 দ্বারা কিছু একটা ভ্যালু কিন্তু বোঝাবে। এটা 7 দিন হতে পারে, 7 টাকা হতে পারে, 7 জন হতে পারে, কিছু একটা এর ভ্যালু আছে। কিন্তু যদি আমি 0 লিখি, দেখুন 0-র কিন্তু নিজস্ব কোনো ভ্যালু নেই। কিন্তু 0টাকে যদি আমি 7-এর পাশে বসিয়ে দিই, দেখুন 7কে 70-তে রূপান্তর করতে সহযোগিতা করলো, যার কারণে 0কে আমরা বলছি সহকারী অঙ্ক, এবং এদের প্রত্যেকের যেহেতু নিজস্ব ভ্যালু আছে তাই এদেরকে আমরা বলছি সার্থক অঙ্ক। এখন অঙ্ক থেকে কি এইগুলো জেনে আমার কি হবে? এখান থেকে কিন্তু চাকরি পরীক্ষা প্রশ্ন হতে পারে। কি ধরনের প্রশ্ন হতে পারে? আপনাকে বলা হলো অঙ্ক কয়টি, তাহলে এখন সহজে অ্যান্সার করতে পারি আমরা 10টি। সহজে অ্যান্সার করবো আমরা 10টি। আমি যদি বলি সার্থক অঙ্ক কয়টি, তাহলে অ্যান্সার হচ্ছে 9টি। আমি যদি বলি সহকারী অঙ্ক কয়টি, তাহলে অ্যান্সার হচ্ছে 1টি। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে সার্থক অঙ্কের ক্ষুদ্রতম সদস্য কোনটি? তাহলে সার্থক অঙ্কই যদি আমি না জানি তাহলে তুমি ক্ষুদ্রতম সদস্য বের করতে পারবো না। তাহলে এখানে সার্থক অঙ্কের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 1। এই এতগুলো কিন্তু অঙ্কের থেকে যে প্রশ্ন হতে পারে। আবার একটা প্রশ্ন হতে পারে যে অঙ্ক কত প্রকার, তাহলে অঙ্ক হচ্ছে 2 প্রকার। এই প্রশ্নগুলো সব আমরা এখান থেকেই সলভ করতে পারবো। তো আশা করি অঙ্কের সংজ্ঞা এবং ক্লাসিফিকেশন টোটালি আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার যে বিষয়টা নিয়ে আসবো আমরা, সেটা হচ্ছে সংখ্যা কাকে বলে। সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে যে মানটা প্রকাশ করবে। সাপোজ আমরা মনে করলাম 5 একটা অঙ্ক এবং 7 একটা অঙ্ক, এই দুটো অঙ্ক পাশাপাশি বসেছে, এই ভ্যালুটা কত? 57। এটা হচ্ছে একটা সংখ্যা। আবার এমন হতে পারে যে 7 এটা বসেছে, এটাও একটা সংখ্যা। অর্থাৎ এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে যে মানটা প্রকাশ করে সেটাই হচ্ছে সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই তো একটা অঙ্ক, আমরা সংখ্যাতে বলছি এক বা একাধিক অঙ্ক, তাহলে একটা অঙ্ককে আমরা কি বলবো? কখন আমরা এটাকে সংখ্যা বলবো? এই 8কে কি আমরা অঙ্ক বলবো না সংখ্যা বলবো? 8কে আমরা কি বলবো? অঙ্ক বলবো। কারণ কি আমরা শিখেছি যে 0 থেকে 9 পর্যন্ত এরা প্রত্যেকে এক একটা অঙ্ক। এখন এই অঙ্কের সাথে যদি কখনো কমা দেওয়া থাকে, কখনো এর সাথে লেখা থাকে 8টি বা টা বা খানা বা খানি, 8খানা বই, 8টি কলম, 8টা পেন, এইরকম যদি প্রশ্নে লেখা থাকে তাহলে এই অঙ্কটাও কি হয়ে যাবে? সংখ্যা হয়ে যাবে। আশা করি সংখ্যার সংজ্ঞাও আমরা ক্লিয়ার হতে পেরেছি। সংখ্যাকেও আমরা প্রধানত 2 ভাগেই ভাগ করব। অঙ্ককে যেমন 2 ভাগে ভাগ করেছিলাম, ভাগ দুটো কি? একটা হচ্ছে বাস্তব আর হচ্ছে অবাস্তব। আমরা কি অবাস্তব সংখ্যা সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে, বা অবাস্তব সংখ্যাকে আমরা পরিষ্কার করে বুঝি? আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব অবাস্তব সংখ্যা কোনগুলো। অবাস্তব সংখ্যা কাকে বলে? অবাস্তব সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর বর্গ করার পরেও তার মানটা ঋণাত্মক থেকে যায়। যদি কোনো সংখ্যাকে বর্গ করার পরেও তার মানটা ঋণাত্মক থেকে যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অবাস্তব সংখ্যা। কেমন বিষয়টা? আমরা জেনারেলি কি জানি যে -3
-3 একে যদি স্কোয়ার করি তাহলে রেজাল্ট কিন্তু আমাদের পজিটিভ 9 আসে। অর্থাৎ কোনো সংখ্যাকে বর্গ করলে সেটা যদি আগে নেগেটিভও থেকে থাকে, তাহলে সেটা কিন্তু পজিটিভ হয়ে যায়। কিন্তু পৃথিবীতে কিছু সংখ্যা আছে যাদেরকে বর্গ করার পরেও তার মানটা নেগেটিভ থেকে যায়, তাদেরকে আমরা বলবো হচ্ছে অবাস্তব সংখ্যা। বইতে দেখে থাকবো এই ধরনের সংখ্যা যে 2i, 3i, 4i, এই ধরনের আমরা বইতে অনেক সময় সংখ্যাগুলো দেখে থাকি। এগুলোই আসলে অবাস্তব সংখ্যা। এগুলো কেন অবাস্তব সংখ্যা আমরা ব্যাখ্যায় আসি যে গণিতবিদ অয়লারের মতে আই স্কোয়ার সমান হচ্ছে -1। এইটা আমরা একটু মনে রাখি। গণিতবিদ অয়লারের মতে কি হচ্ছে, আই স্কোয়ার সমান হচ্ছে -1। এখন দেখুন যে আমরা যদি 3i একে স্কোয়ার করে দিই তাহলে এটার রেজাল্ট আসবে কি 9i স্কোয়ার। আমরা কি জানি আই স্কোয়ার সমান -1, তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা পুট করে দিই যে আই স্কোয়ারের ভ্যালু কত -1, তাহলে এখানে গুণ করলে কত আসবে -9। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এইটাকে স্কোয়ার করার পরে তার মানটা নেগেটিভ হয়ে গেল। যেহেতু আমরা সংজ্ঞাতে বলেছি যদি কোনো সংখ্যাকে বর্গ করার পরেও তার মানটা নেগেটিভ হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে অবাস্তব সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে এখানে আই কেন ব্যবহার করা হয়েছে। আসলে অবাস্তব কোনো বিষয় হলে সেটাকে আমরা কি বলি, কল্পনা করার ইংলিশটা কি করা হয়, ইমাজিন করা হয়। ইমাজিন আমরা আই ব্যবহার করি, তাই সংখ্যাগুলোতে 2i, 3i, 4i এভাবে সবই বাস্তব সংখ্যা। এবার আমরা প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি, মূলদ অমূলদ। আমরা সেই ভাগটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখন বাস্তব সংখ্যা থেকে আরেকটু কিছু বিষয় আমরা আলোচনা করি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6 ... চলতেই থাকবে। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, n দ্বারা প্রকাশ করি, ন্যাচারাল নাম্বার। তারপরে আসে আমরা পূর্ণ ধনাত্মক সংখ্যা, যেটাকে আমরা ইংলিশে বলি হোল নাম্বার, তো এটাকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করছি। স্বাভাবিক সংখ্যার সাথে ডিফারেন্সটা কোথায়, এখানে কি হবে, এটা 0 থেকে শুরু হবে, 0, 1, 2, 3, 4, 5। অর্থাৎ এটা ছিল 1 থেকে শুরু, এবং পূর্ণ ধনাত্মক সংখ্যা যেটাকে আমরা হোল নাম্বার বলছি সেটা হবে 0 থেকে শুরু। তারপরে আসে আমরা পূর্ণ সংখ্যা। দেখুন যে পূর্ণ সংখ্যার কনসেপ্টটা কি, যে পূর্ণ সংখ্যার কনসেপ্টটা হচ্ছে এটা কি থেকে শুরু হবে, জেড থেকে। এটাকে আমরা ইন্টিজার বলি, এটা জেড দ্বারা প্রকাশ করা হয়। এবং পূর্ণ সংখ্যা মানে কি, আমরা যখন বলি লোকটি পরিপূর্ণ মানে তার সব আছে, কোনো কিছু না থাকে নেই। তো এই সংখ্যার ক্ষেত্রে কি হবে যে নেগেটিভ থাকবে, তার 0 থাকবে, তার পজিটিভ থাকবে, এগুলো সব থাকবে, কিন্তু পূর্ণ সংখ্যা হবে। দশমিক বাদে এর নেগেটিভ থাকতে পারে, এর 0 থাকতে পারে, এর পজিটিভ থাকতে পারে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। তাহলে 2, 3, 4, 5 যা কিছু লিখি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর যদি 3i, 4i এটা লিখি আমরা অবাস্তব সংখ্যা। এই দুটো জিনিস যদি আমরা পরিষ্কার বুঝে থাকি, আরেকটা জিনিস আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা বিসিএসসি অনেক পরীক্ষায় আসে, যে জটিল সংখ্যা কি। আমরা এই দুটো কনসেপ্ট ক্লিয়ার করলে আমরা জটিল সংখ্যাতে যাব। তাহলে জটিল সংখ্যাটা আমরা একটু ব্যাখ্যা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। জটিল সংখ্যার বিষয়টা হলো যে টুটা কি সংখ্যা, এই টুটা কি সংখ্যা, 2 হচ্ছে একটি বাস্তব সংখ্যা। আর এই পাশে যদি আমি লিখি 3i, এইটা কি সংখ্যা, অবাস্তব সংখ্যা। এর মাঝে যদি আমি যোগ বা বিয়োগ দ্বারা এদেরকে যুক্ত করি তাহলে যে সংখ্যাটা তৈরি হবে সেটাকে আমরা বলবো জটিল সংখ্যা। কি বলবো আমরা, জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যা কাকে বলছি আমরা, যে সংখ্যার দুইটা অংশ আছে এবং একটা অংশ কি হবে অবাস্তব, একটা অংশ হবে বাস্তব, যারা যোগ অথবা বিয়োগ দ্বারা যুক্ত থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে জটিল সংখ্যা। আমরা আজকের ভিডিওতে এ পর্যন্তই রাখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা মূলদ, অমূলদ, মৌলিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখতে থাকেন তাহলে ম্যাথের ভীতি দূর হবে, ম্যাথের প্রীতি আপনার জন্ম